আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে লুকিং ফর এগ্রি সিরিজের আজকের এপিসোডে জিনতত্ত্ব বিবর্তন পুরোটা সলভ করার চেষ্টা করব। ওকে, তো তোমরা যখন কোন একটা ভার্সিটি প্রিপারেশন নিতে যাবা, তখন তোমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে ওই ভার্সিটির কোয়েশ্চেন ব্যাংকটাকে অ্যানালাইসিস করা প্রপারলি। ওকে, তো আমরা কৃষিগুচ্ছের কোয়েশ্চেন ব্যাংকটাকে অ্যানালাইসিস করার জন্যই মূলত এই লুকিং ফর এগ্রি সিরিজটা তোমাদের জন্য নিয়ে আসছে, যেখানে আমরা একাধারে কৃষিগুচ্ছ, বাকৃবি, শেকৃবি, সিলেট কৃষি, সিভাসু এবং পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তির সকল ধরনের প্রশ্ন আমরা চ্যাপ্টার ওয়াইজ সলভ আকারে দিচ্ছি। স্পেশালি তোমরা যারা মেডিকেল পরবর্তী কৃষিকে টার্গেট করে আছো, সো তোমরা যারা চিন্তা করতেছো আমার বেসিকটা একদমই ক্লিয়ার আছে, সো তোমরা কিন্তু চাইলে আমাদের এই লুকিং ফর এগ্রি সিরিজটা দেখে একদম পারফেক্ট একটা প্রিপারেশন এই শেষ সময়টাতে নিয়ে যেতে পারো কিন্তু। এবং আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে খুবই অল্প সময়ে তোমাদেরকে রিভিশন করানোর চেষ্টা করতেছি। ওকে, এছাড়াও কিন্তু আমাদের সম্পূর্ণ কৃষিগুচ্ছের একদম একটা ফুল কোর্স হচ্ছে আমরা এবার ফ্রি করে দিছি, যেখানে এই বছর সব থেকে বেশি প্রিপারেশন নিচ্ছে স্টুডেন্টরা। 8,500-এর বেশি স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত আছে জাস্ট ওই কোর্সটাতে। তোমরা চাইলে ওইটাতে যুক্ত হয়ে নিতে পারো একদম ফ্রিতে। আচ্ছা, চলো আমরা শুরু করি। তো আমরা হচ্ছে জিনতত্ত্ব বিবর্তনটা শুরু করবো। যেই চ্যাপ্টারটা পড়লে তুমি ইনশাল্লাহ 2টা কোয়েশ্চেন এখান থেকে কমন পাবা, এবং আমি আজকে যা পড়াবো তার থেকেই তুমি ইনশাল্লাহ কমন পেয়ে যাবে আল্লাহর রহমতে। ওকে, এখন আসো আমি একটু বলে নিই যে আমাদের এই চ্যাপ্টারে কৃষিগুচ্ছের যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ 24-25 থেকে শুরু করে 2019-20 পর্যন্ত, ওইটার জন্য আমি 3-4 দিন আগে একটা শর্ট ভিডিও বানিয়ে ফেলছিলাম। দ্যাটস আমি ওই ভিডিওটা হচ্ছে আগে আপলোড করে দিছি। তো তোমরা চাইলে ওই ভিডিওটা আমি কমেন্টে পিন করে রাখতেছি, তুমি ইউটিউব বা ফেসবুক যেখান থেকে দেখে থাকো, আমি কমেন্টে পিন করে রাখতেছি। তুমি হচ্ছে কি 19-20 সেশন পর্যন্ত যে এগ্রির প্রশ্নগুলো আছে সেগুলো সলভটা দেখতে পারো। আমি হচ্ছে এখানে ডিরেক্টলি বাকৃবি থেকে শুরু করতেছি। চলো আমরা দেখি যে বাকৃবিতে বিগত কয়েক বছরে কি কি প্রশ্নগুলো জিনতত্ত্ব থেকে আসছে। ফার্স্ট কোয়েশ্চেন আসো, একটি জিনের উপস্থিতিতে অন্যটি কার্যক্ষমতা হারানোকে কি বলা হচ্ছে? আচ্ছা, এই প্রশ্নটা ভাই একটু খেয়াল করো যদি তুমি কত জায়গার মধ্যে আসলে এই কোয়েশ্চেনটা আসছে। বাকৃবি 7-8 সেশন, বাকৃবি 16-17, রাজশাহী 17-18, সিভাসু 19-20। সো আমরা এই প্রশ্নটাকে কি করতে পারি, একটা স্টার মার্ক দিতে পারি, 3 স্টার। একটি জিনের উপস্থিতিতে অন্যটি কার্যক্ষমতা হারানো, অর্থাৎ একটি জিন এখানে মূলত বোঝাচ্ছে কি, যে তোমার এখানে বোঝাচ্ছে একটি জিন অন্যটিকে বাধা দিচ্ছে, তাই না? অন্যটিকে কি করে এখানে বাধা দিচ্ছে, এই জিনিসটা তো আমার বোঝাচ্ছে। আচ্ছা, তো এই যে বাধা দেওয়াটা, এই বাধা দেওয়াটাকে কি বলতেছে বলতো দেখি? আমরা বলতেছি কি এপিস্টেসিস। তাহলে বাধা দেওয়া সংক্রান্ত যা আছে তাই হচ্ছে কি এপিস্টেসিস। তাহলে এপিস্টেসিস এর মধ্যে তুমি 2টা কনসেপ্ট পাবা। এক নাম্বার হচ্ছে তুমি কি এপিস্টেটিক। এপিস্টেটিক, এপিস্টেটিক মানে কি বাধা দেয়, যে বাধা দেয়। ওকে, আরেকটা হচ্ছে তোমার কি কনসেপ্ট হাইপোস্টেটিক। হাইপোস্ট্যাটিক, তো হাইপোস্ট্যাটিক মানে হচ্ছে কি ভাইয়া, যে তোমার বাধা পায়, বাধা পায়। এই 2টা কনসেপ্ট একটু মনে রাখবা। ওকে, এখন আসো এপিস্টেসিস জিনিসটা কি। এটা হচ্ছে কি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমকে বলা হচ্ছে তোমার কি এপিস্টেসিস। তো এপিস্টেসিস মূলত 2 প্রকারে পাওয়া যায়। এক নম্বর হচ্ছে কি, ধরো আমরা যদি এপিস্টেসিসের প্রকারটা দেখতে যাই, তখন আমরা কয় প্রকার পাবো? 2 প্রকার। এক নম্বরে পাবো হচ্ছে কি প্রকট এপিস্টেসিস, যেটার অনুপাত হচ্ছে কত বলতো দেখি? আচ্ছা, প্রকট এপিস্টেসিস অনুপাত কত? আমরা বলতে পারি কি 13:3। আরেকটা হচ্ছে কি তোমার দ্বৈত প্রচ্ছন্ন, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, যেটার অনুপাত হচ্ছে আমরা জানি কি 9:7। এবং এই দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটার নাম কি মুখ ও বধিরতা। ওকে, সো আমি মোটামুটি তোমাদেরকে এই পুরো জিনিসটা এখানে ক্লিয়ার করে দিছি আলহামদুলিল্লাহ। তাহলে তোমরা যদি এপিস্টেসিস থেকে কোনো কোশ্চেন আসে তোমরা খুব ইজিলি পারবা। ঠিক আছে, লিথাল জিন, লিথাল জিনকে কি বলা হচ্ছে? এটাকে আমরা বলতেছি কি আবার মারণ জিন বলতেছি, এটাকে আমরা কি বলতেছি? মারণ জিন। ওকে, তো লিথাল জিন বা মারণ জিন, এটাতে মূলত কি হচ্ছে, সাধারণত অনুপাতটা কত হচ্ছে 2:1। আচ্ছা, এই লিথাল জিন বা মারণ জিন কে আবিষ্কার করেছেন? লুসিয়েল কুয়েনো। ঠিক আছে, এটা কে আবিষ্কার করেছেন? লুসিয়েল কুয়েনো। ওকে, উনি হচ্ছে কি লিথাল জিন আবিষ্কার করেছেন বা মারণ জিনটা আবিষ্কার করেছেন। এবং লিথাল জিন হচ্ছে কি প্রথম সূত্রের ব্যতিক্রম। আমরা একটু পরে গেলে এই জিনিসগুলো আমরা আরো জানতে পারবো। তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো এখান থেকে। তারপর কি বলছে, মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রসের ফিনোটাইপিক অনুপাত কোনটি? মাই গড, দেখো বাকৃবিতে 2000 এবং 2001 সেশন, 5-6 সেশন, 16-17 সেশন এবং সিলেটে 10-11 সেশন। তাহলে বলছে কি যে মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রসের ফিনোটাইপিক অনুপাত চাইছে। তাহলে চলো আমরা সকল অনুপাতকে জাস্ট আমরা একসাথে জানবো ইনশাল্লাহ। আমরা সকল অনুপাতকে আমরা এখানে একটা চার্টের মধ্যে দিব, তোমরা জাস্ট মনোযোগ দাও। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা অনেক বেশি। এখান থেকে জাস্ট একটা চার্ট থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা ভাইয়া অনেক বেশি। চলো
একটু জাস্ট অপেক্ষা করো, আমাদের মেইনলি হচ্ছে কি সূত্র কয়টা, মেইন সূত্র হচ্ছে আমাদের দুইটা, তাই না? মেইন সূত্র হচ্ছে আমাদের কয়টা বলো তো দেখি, দুইটা। আচ্ছা, তাহলে আমরা যাব কোথায়? প্রথমত হচ্ছে কি মেন্ডেলের প্রথম সূত্র, আর এইখানে হচ্ছে কি মেন্ডেলের দ্বিতীয় সূত্র। আচ্ছা, তাহলে প্রথম সূত্রের অনুপাতটা কত বলো তো দেখি। প্রথম সূত্রের অনুপাত, তো প্রথম সূত্রে কিন্তু দুই ধরনের অনুপাত পাওয়া যায়, একটা হচ্ছে কি জিনোটাইপিক অনুপাত, আর একটা হচ্ছে কি ফিনোটাইপিক। জিনোটাইপিক মানে কি, যেটা জিনের গঠন, আর ফিনোটাইপিক মানে কি বাহ্যিক বৈশিষ্ট্য। তাহলে একটা হচ্ছে আমরা পাবো এখানে জিনোটাইপিক, আর একটা হচ্ছে তোমার কি ফিনোটাইপিক। তাহলে আমরা একটা পাবো হচ্ছে এখানে জিনোটাইপিক, যেটা হচ্ছে সাধারণত কি হয় জানো, 1:2:1। আর একটা হচ্ছে তোমার কি ফিনোটাইপিক। ফিনোটাইপিক আমরা ফিনোটাইপিকটা পাবো কত, নরমালি যেটা পাই 3:1। এটা গেল। এখন আসো মেইন যে ইম্পর্টেন্টটা, সেটা হচ্ছে কোথায় জানো, ব্যতিক্রমের ক্ষেত্রে। চলো আমরা একটু এখান থেকে ব্যতিক্রম গুলো একটু পড়ে ফেলি। ব্যতিক্রম, তাহলে ব্যতিক্রমের মধ্যে মনে রাখবা প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে কি 1 নাম্বার অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা, যেখানে কোনো বৈশিষ্ট্যটাই কি জানো প্রকাশ পাবে না। অর্থাৎ তুমি যদি একটা যে কোনো একটা বৈশিষ্ট্য, লাল মুরগি এবং সাদা মুরগির মধ্যে ধরো ক্রস করাইছো, তো এখান থেকে ধরো আলটিমেটলি কি দুইটার মাঝামাঝি একটা কিছু আসছে, যেমন গোলাপি কালার আসছে, অর্থাৎ লালও প্রকাশ পায় না সাদা প্রকাশ পায় না, এটা হচ্ছে কি অসম্পূর্ণ প্রকটতা। বুঝাইতে পারছি? তাহলে এইটার অনুপাত হচ্ছে কত জানো, 1:2:1। এরপর আসো সমপ্রকরতা। সমপ্রকরতা, তাহলে সমপ্রকরতা জিনিসটা কি তুমি বুঝতেছো, এখানে সমান সমান, অর্থাৎ তুমি ধরো একটা কালো মুরগ এবং কি সাদা মুরগির মধ্যে ক্রস করাইলা, তখন কি হলো, ধরো সাদা কালো ছোপ ছোপ যুক্ত হইলো, তার মানে কি মানে দুইটাই প্রকাশ পাইছে সমান সমান ভাবে, তখন এটাকে বলা হচ্ছে কি সমপ্রকরতা। ওইটার অনুপাত হচ্ছে কি 1:2:1। এবং এখানে হচ্ছে তোমার 3 নাম্বার লিথাল জিন। লিথাল জিন, যেটা আমরা একটু আগে দেখে আসছি, যেহেতু লিথাল জিনে মারা যায় কোন অবস্থায়, প্রকট অবস্থায়, তখন অনুপাত হয় কত, 2:1। ওকে, তারপর আসো মেন্ডেলের দ্বিতীয় সূত্র। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত হচ্ছে কত জানো, আমরা জানি 9:3:3:1। এটা হচ্ছে কি আমরা সাধারণ অনুপাত হিসেবে জানি। এখন আসো আমরা একটু ব্যতিক্রমের দিকে চলে যাচ্ছি। ব্যতিক্রম, তা আমরা অলরেডি ব্যতিক্রমের ক্ষেত্রে এপিস্টেসিসটা জেনে আসছি, তাই না? এপিস্টেসিস, আমরা অলরেডি এপিস্টেসিসটা জানি। তো এপিস্টেসিস আমরা জানি কি কয় রকম, দুই রকম। একটা হচ্ছে কি প্রকট, তাহলে প্রকটের অনুপাত কত বলো, প্রকট এপিস্টেসিসের অনুপাত কত, 13:3। তারপর আসো কি দ্বৈত প্রচ্ছন্ন। দ্বৈত প্রচ্ছন্নর অনুপাত হচ্ছে কত, 9:7। এন্ড ফাইনালি পরিপূরক জিন বা কমপ্লিমেন্টারি জিন। দেখো পরিপূরক জিন, পরিপূরক জিনের অনুপাত বা কমপ্লিমেন্টারি জিন বা সহপ্রকরতা অনুপাত হচ্ছে কত, 9:7। সো মোটামুটি আমরা এই অনুপাতগুলো জানবো, এবং ফাইনালি আরেকটা জানবো, সেটা হচ্ছে কি পলিজিন। পলিজিন, যেটা কি কে মেথড আবিষ্কার করেছেন, এটা হচ্ছে কি 1:4:6:4:1। সকল অনুপাত আমি তোমাদেরকে এখানে বলে দিছি, ইনশাল্লাহ এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনাটা অনেক বেশি। তাহলে আমরা কি বুঝলাম, যে মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড মানে কি দ্বিতীয় সূত্র, এর অনুপাত কোনটা বলো, এখন বলতে পারবা না। এখন অনুপাত হবে কত, যে 9:3:3:1। অনেক জায়গায় আসছে, সহজ জিনিস, ঠিক আছে। ওকে, তারপর চলো দেখি আমাদের কি বলছে, জীবের প্রকাশিত লক্ষণকে কি বলা হচ্ছে। দেখো এটা আসছে কোথায়, বাউতে 1-2 সেশন, সিলেটে হচ্ছে তোমার কত 13-14 সেশন আসছে, গুরুত্বপূর্ণ আছে। দেখো তাহলে কি বলছে, তোমার জীবের প্রকাশিত লক্ষণকে কি বলা হচ্ছে। তোমাদের এই চ্যাপ্টারে বেশ কিছু টার্মিনোলজিস আছে, তো ওগুলা তোমাদের ভালো করে পড়তে হবে। সো আমি একটু ফার্স্ট থেকে বলা শুরু করি। দেখো এখানে বলছে কি জিনোটাইপ, এটা হচ্ছে কি সাধারণত অভ্যন্তরীণ গঠন বলতে পারি, বা আমরা হচ্ছে কি জিনের স্ট্রাকচারও বলতে পারি। এখানে কি বলতে পারি, এটা হচ্ছে কি অভ্যন্তরীণ। জিনোটাইপটা যেটা আছে এটা হচ্ছে তোমার কি এখানে অভ্যন্তরীণ। এটা কি করে জানো, জীবের বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করতেছে। আর ফিনোটাইপটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি তোমার বাহ্যিক প্রকাশ। বাহ্যিক প্রকাশ। সো আমাদের কোশ্চেনে কি চাইছে, যে তোমার জীবের প্রকাশিত লক্ষণ, অর্থাৎ কোনটা প্রকাশিত পাচ্ছে, তাহলে অ্যান্সার হবে কি আমাদের ফিনোটাইপটা হচ্ছে। লুকাস একটা, লুকাস হচ্ছে কি ক্রোমোজোমের যে স্থানে জিনের অবস্থান। লুকাস মানে কি লোকেশন, তার মানে কি জিনটা যেখানে অবস্থান করে, লোকেশন অবস্থান, বুঝছো? আচ্ছা, আর এলিল তো বুঝতেই আছে, যেমন ধরো আমি যদি বলি এখানে টি টি, এইটা আর এইটা এরা পরস্পর হচ্ছে কি এলিল বলা হচ্ছে, এক জোড়া, এর মধ্যে কি একটা একটাকে কি বলা হচ্ছে, এলিল বলতেছে, দ্যাটস ইট, আর কিছু না। তারপর আসো, ওকে, তো বাকৃবিতে আমরা এই কয়টাই দেখলাম, খুব বেশি বেশি কোশ্চেন আসে না, আর কয়েকটা ছিল, বাট আমি এই কয়টাই রাখছি, ইনশাল্লাহ এগুলো দিয়ে হয়ে যাবে। এখন আসো হচ্ছে শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি। চলো আমরা দেখি শেরে বাংলাতে কি আসছে। তো ফার্স্টে আসো, সেক্স লিঙ্কড ডিসঅর্ডার 9 কোনটি। ওকে,
সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয় কোনটি? চলো আমরা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার গুলো একটু দেখে ফেলি। আমি যেহেতু তোমাদেরকে চ্যাপ্টারটা ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ, সো চলো। তো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার মূলত কি দুইটা নিয়ন্ত্রিত হতে পারে, একটা হচ্ছে কি এক্স জিন নিয়ন্ত্রিত, আর একটা হচ্ছে তোমার কি ওয়াই জিন নিয়ন্ত্রিত। তাহলে আমরা নরমালি মনে রাখবো ম্যাক্সিমাম হচ্ছে কি জানো ওয়াই জিন মানে এক্স জিন নিয়ন্ত্রিত। তো আমরা একটু জানি যে ওয়াই জিন নিয়ন্ত্রিত কোনটা। তাহলে দেখো আমরা জাস্ট মনে রাখবো ওয়াই জিন নিয়ন্ত্রিত, যেহেতু ক্রোমোজোমের মধ্যে দুইটা জিন থাকে, একটা এক্স আর একটা ওয়াই মানুষের ক্ষেত্রে। তো ওয়াই জিন নিয়ন্ত্রিত হচ্ছে কে জানো? শুধুমাত্র কানের লোম, শুধুমাত্র কে? কানের লোম। ওকে, এছাড়া যারা হচ্ছে কি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার আছে, যেমন ধরো আমরা যদি বলি কি রাত কানা, ওটা বলতে পারি না রাত কানা, রাতে যারা কম দেখতে পায় তারা হতে পারে। তারপর আসো কি বর্ণান্ধতা বলতে পারি, বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ড বলতে পারি। বর্ণান্ধতা মানে কি? যারা তোমার কি কালারের মধ্যে পার্থক্য বুঝতে পারে না। 3 নম্বর হচ্ছে কি তোমার কি হিমোফিলিয়া। হিমোফিলিয়া মানে তো বুঝছো, অর্থাৎ কি রক্ত তঞ্চন জটিলতা, অর্থাৎ যাদের হিমোফিলিয়া আছে তাদের কি একটা জায়গা যদি কেটে যায় তাহলে কি তোমার সেই জায়গাটা সহজে জোড়া মানে রক্তকরণটা বন্ধ হইতে চায় না, এটা হচ্ছে কি হিমোফিলিয়া। 3 নম্বর আসো, 3 নম্বর আমরা কি মনে রাখবো? যেমন আমরা বলতে পারি মাসকুলার ডিস্ট্রফি, বলতে পারি হচ্ছে কি মাসকুলার ডিস্ট্রফি। মাসকুলার ডিস্ট্রফি মানে কি? মানে কি মাস্কুল মানে কি মাসল, তার মানে কি ডিস্ট্রফি অর্থাৎ কি মাসলটা দুর্বল হয়ে যায়, অর্থাৎ কি পেশি দুর্বলতা, এটা হচ্ছে কি মাসকুলার ডিস্ট্রফি। 4 নম্বর হচ্ছে কি তোমার টেস্টিকুলার ফেমিনাইজেশন। টেস্টিকুলার ফেমিনাইজেশন, তাহলে বুঝতেছো যে পুরুষ ধীরে ধীরে কি স্ত্রীতে পরিণত হওয়া, এটা হচ্ছে তোমার কি টেস্টিকুলার ফেমিনাইজেশন। ওকে, 5 নম্বরে আসো, এখানে আমরা বলবো হচ্ছে কি হাইপার ট্রাইকোসিস। হাইপার আমরা মনে রাখবো কোনো কিছু যখন হাইপার বোঝায় আমরা বুঝি না অনেকটা হাইপার হয়ে গেছে অর্থাৎ কি রেগে গেছে। হাইপার মানে হচ্ছে কি জানো উচ্চ, উচ্চ অর্থাৎ কি অনেক বেশি। তাহলে হাইপার ট্রাইকোসিস এটা মানে কি শরীরে গণলোমের উপস্থিতি, এটা হচ্ছে কি তোমার হাইপার ট্রাইকোসিস। ওকে, 6 নম্বরে আসো দেখি আমাদের, তাহলে আমরা টেস্টিকুলার ফেমিনাইজেশন বলছি। ওকে, এরপর আসো কি ফ্রাজাইল এক্স সিনড্রোম। ফ্রাজাইল এক্স সিনড্রোম অর্থাৎ এটা কি শিশুদের অটিজম, এটাকে বলা হচ্ছে কি ফ্রাজাইল এক্স সিনড্রোম বলা হচ্ছে। আর অনেকগুলো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার আছে, অনেকগুলো আছে। আচ্ছা, তারপর আসো দেখি আমরা যদি বলি 7 নাম্বার, তাহলে আমরা কি বললাম? রাতকানা, বর্ণান্ধতা, হিমোফিলিয়া, মাসকুলার ডিস্ট্রফি, টেস্টিকুলার ফেমিনাইজেশন, হাইপারট্রাইকোসিস, ফ্রাজাইল এক্স সিনড্রোম। হাইপারট্রাইকোসিস মানে কি শরীরে ঘনলোমের উৎপত্তি, ফ্রাজাইল এক্স সিনড্রোম। ওকে, এরপর কি টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস। আপাতত আমরা এই কয়টা একটু ভালো করে জেনে নিলাম। তাহলে দেখো এখানে বর্ণান্ধতে যে জিনিসটা আমরা কি জানি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, হিমোফিলিয়া আমরা জানি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, ক্রিসমাস জিনিসটা কি? আচ্ছা, এখান থেকে একটু মনে রাখতে হবে। দেখো এই যে হিমোফিলিয়াটা আছে না, এই হিমোফিলিয়া হচ্ছে কি জানো দুই প্রকার হয়ে থাকে। কয় প্রকার? দুই প্রকার। কারণ হিমোফিলিয়া কেন হয় জানো? আমাদের যে রক্ত তঞ্চনের 13টা ফ্যাক্টর আছে তার মধ্যে 2টা ফ্যাক্টর অনুপস্থিত থাকার কারণে হতে পারে। যদি 8 নাম্বার বা 8 নাম্বার যে ফ্যাক্টর নাম হচ্ছে কি অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরটা না থাকে তাহলে সেটাকে বলবো কি ক্লাসিক এ। আচ্ছা, বা ক্লাসিক হিমোফিলিয়া, এটা আমরা বলতে পারি কি এটাকে ক্লাসিক হিমোফিলিয়া বলতে পারি, যেখানে হচ্ছে কি রক্ততঞ্চনে 8 নাম্বার ফ্যাক্টরটা অনুপস্থিত বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরটা অনুপস্থিত। আর যদি তোমার কোনো কারণে এখানে হচ্ছে কি 9 নাম্বার ফ্যাক্টরটা অনুপস্থিত থাকে তখন হচ্ছে কি এটাকে বলো কি খ্রিস্টমাস ডিজিজ। কারণ 9 নাম্বার যে ফ্যাক্টরটা আছে সেটার নাম হচ্ছে কি খ্রিস্টমাস ফ্যাক্টর। তাহলে এই হচ্ছে কি হিমোফিলিয়া। তাহলে আমরা বলতে পারি কি ক্রিসমাস যে জিনিসটা সেটা কি হিমোফিলিয়া হয়ে থাকে। বাট মুখ বধিরতা এটা আসলে কোনো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয়। তাহলে আমরা দিস ইজ দ্য অ্যান্সার, মুখ বধিরতা। আমাদের মনে করি যে আমরা অনেক কিছু এখান থেকে শিখে ফেলছি, অনেক কিছু। ওকে, মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী F2 জন্যতে ফিনোটাইপের অনুপাত কত? মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী। ওকে, তাহলে প্রথম সূত্র অনুপাত কত? আমরা জানি কি 3:1। কি বলছে দেখি তো, মেন্ডেলের প্রথম সূত্র বলছে না? আচ্ছা, তারপর আসো সার্বজনীন গৃহীত বা গ্রহণযোগ্য রক্তের গ্রুপের নাম কি? আচ্ছা, আমরা একটু ব্লাড গ্রুপটা নিয়ে একটু অ্যানালাইসিস করি, ঠিক আছে? ব্লাড গ্রুপ, চলো ব্লাড গ্রুপ। ওকে, সো ব্লাড গ্রুপ কে সর্বপ্রথম আবিষ্কার করেছেন? কার্ল ল্যান্ডস্টেইনার। নাম কি? কার্ল ল্যান্ডস্টেইনার। কয় ধরনের ব্লাড গ্রুপ? 21 ধরনের। মানুষের কয় ধরনের? 21 ধরনের ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন। দেখো আমাদের মানুষের যেগুলো আমরা পাই সাধারণত আমরা একটু দেখি, যেমন ধরো আমরা যদি ব্লাড গ্রুপের লিস্টটা দেখি আমাদের, তাহলে আমরা বুঝতে পারবো যে দেখো এখানে দিলাম হচ্ছে আমরা ব্লাড গ্রুপ, এখানে হচ্ছে আমরা দিলাম অ্যান্টিজেন, এখানে হচ্ছে অ্যান্টিবডি,
ওকে, ঠিক আছে, একটু অপেক্ষা করো, আমি একটু লিখতেছি। একটা, দুইটা, তিনটা। আচ্ছা, তো ফার্স্টে আসো, আমরা এখানে দেখবো কি ব্লাড গ্রুপ, এখানে দেখবো হচ্ছে কি আমরা অ্যান্টিজেন, এখানে দেখবো হচ্ছে কি আমরা অ্যান্টিবডি। ওকে, তারপর আমরা কি দেখবো এখানে, কাকে দান করবে, দান করে, আর এখানে হচ্ছে কি সে কার থেকে গ্রহণ করতে পারে। আচ্ছা, তো ফার্স্টে এসো আমরা একটু যদি দেখি এখান থেকে কি কি আসছে। যেমন ফার্স্টে হচ্ছে কি ব্লাড গ্রুপ এ, মানব জাতির মধ্যে এই ব্লাড গ্রুপ আছে কত পার্সেন্ট জানো, 23%। ব্লাড গ্রুপ বি টোটাল হচ্ছে কি 32%। ব্লাড গ্রুপ এ বি সব থেকে কম 8%, এবং ব্লাড গ্রুপ ও সব থেকে বেশি 37%। ওকে, এখন আসো অ্যান্টিজেনের ক্ষেত্রে, মনে রাখবা অ্যান্টিজেন বর্গীয় জাতি কি মনে রাখবা, যার যেটা আছে সেটাই। অর্থাৎ ব্লাড গ্রুপ এ এর ক্ষেত্রে অ্যান্টিজেন হচ্ছে তোমার কি এ, ব্লাড গ্রুপ বি এর জন্য বি, তাহলে ব্লাড গ্রুপ এ বি এর জন্য কি হবে, এ বি হবে অ্যান্টিজেন, তাহলে কি হবে, এও হবে বিও হবে, কারণ আমি বলছি যার যেটা আছে সেটাই। আর ব্লাড গ্রুপ ও, ও মানে কি শূন্য, শূন্য ব্লাড গ্রুপ, বুঝছো, অর্থাৎ এখানে কোনো প্রকার অ্যান্টিজেন নাই। তাহলে অ্যান্টিবডিটা কি হবে, ঠিক উল্টাটা হবে, অর্থাৎ ব্লাড গ্রুপ এ যেটার অ্যান্টিজেন এ, তাহলে অ্যান্টিবডি হবে কি বি, তাহলে এটা যদি অ্যান্টিজেন বি হয় অ্যান্টিবডি কি হবে, ছোট হাতের এ হবে। এটা যদি এ হয় বি হয়, তাহলে দেখো এ এর বিপরীতে কি আসে, ছোট হাতের এ, বি এর বিপরীতে কি আসে, ছোট হাতের সরি, এ এর বিপরীতে কি আসতেছে, ছোট হাতের বি, বি এর বিপরীতে কি আসতেছে, ছোট হাতের এ, যেটা আসলে মানে হবে না কখনোই। তার মানে কি তোমার এ বি ব্লাড গ্রুপের কোনো প্রকার অ্যান্টিবডি নাই, বাট ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে দেখো এখানে কোনো প্রকার অ্যান্টিজেন আছে নাই, তার মানে কি অ্যান্টিবডি দুইটাই হবে, এ বি। কাকে দান করে, দেখো এ ব্লাড গ্রুপ শুধুমাত্র মনে রাখবা এ কে দান করতেছে এবং কি এ বি কে দান করতেছে। তারপর আসো বি ব্লাড গ্রুপ শুধুমাত্র বি কে দান করে এবং কি এ বি কে দান করে। তারপর আসো এ বি ব্লাড গ্রুপ অন এন্ড অনলি নিজেকে দান করে। ও ব্লাড গ্রুপ সার্বজনীন দাতা, অর্থাৎ কি সার্বজনীন দাতা, সবাইকে দান করে, সার্বজনীন দাতা। তারপর আসো কার থেকে গ্রহণ করতেছে, এটা একটু আমরা খেয়াল করি যে কার থেকে গ্রহণ করতেছে। তাহলে মনে রাখবা এ ব্লাড গ্রুপ শুধুমাত্র এ থেকে গ্রহণ করবে এবং কি ও থেকে গ্রহণ করবে, বি ব্লাড গ্রুপ বি থেকে গ্রহণ করবে এবং কি ও থেকে গ্রহণ করবে, এ বি ব্লাড গ্রুপ সে কি করবে, সবার থেকে, কারণ সে হচ্ছে কি সার্বজনীন দাতা, সার্বজনীন গ্রহীতা, সার্বজনীন গ্রহীতা হচ্ছে তোমার কি এ বি। এবং তোমার দেখো ও ব্লাড গ্রুপ শুধুমাত্র ও এর থেকে গ্রহণ করতে পারবে। এই হচ্ছে কি আমাদের পুরো সামারিটা আমি তোমাদেরকে দিয়ে ফেলছি। তাহলে আমরা কি বলতে পারি, সার্বজনীন গ্রহীতা বা গ্রহণযোগ্য রক্তের গ্রুপের নামটা হচ্ছে কি, সার্বজনীন গ্রহীতা বলছে এবি। সিলেট এগ্রিকালচার সরি শেরে বাংলা 16-17 আসছে। ঘাতক জিনের প্রভাবে মেন্ডেলের প্রথম সূত্রের 3:1 ফিনোটাইপিক অনুপাত পরিবর্তিত হয়ে কোন অনুপাতে, তাহলে ঘাতক জিন, ঘাতক জিন বলতে আমরা কি বুঝতে পারতেছি বলতো, এই ঘাতক জিন বলতে আমরা বুঝতে পারতেছি এখানে লিথাল জিন। এটা দ্বারা আমরা কি বুঝি, এটা দ্বারা বুঝি হচ্ছে আমরা লিথাল জিন। তাহলে লিথাল জিনের প্রভাবে দেখো অনুপাত কি হয় তোমার 3:1 থেকে সাধারণত একটা যেহেতু মারা যায়, তার মানে কি হচ্ছে এখানে 2:1 হচ্ছে, মারা যাবে, একটা মারা যাবে, এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট আছে লিথাল জিনটা। তারপর মেন্ডেলের প্রথম সূত্রের নাম কি দেখো, মেন্ডেলের সূত্রের নাম, আমি একটু সূত্রের নামগুলো দেখাই, সকল সূত্রের নাম একত্রে দেখাই। প্রথমে আসো কি এখানে প্রথম সূত্র, প্রথম সূত্রের নামগুলো দেখো, যেহেতু প্রথম তার মানে কি মনু হাইব্রিড ক্রস, প্রথম মানে কি মনু, মনু হাইব্রিড ক্রস, মনু মানে কি এক, তাহলে আমরা কি বলতে পারছি এক লক্ষণ সংকরায়ন, এক লক্ষণ সংকরায়ন। তারপর দেখো আমরা বলতে পারি কি জনন বিশুদ্ধতা সূত্র, জনন বিশুদ্ধতা সূত্র, ল অফ সেগ্রিগেশন, ঠিক আছে। এই জিনিসগুলো মূলত হচ্ছে কি তোমার প্রথম সূত্রকে বলা হচ্ছে। তারপর আসলে কি আমরা দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে যাই, মেন্ডেলের যে দ্বিতীয় সূত্র আছে, তো দ্বিতীয় সূত্র মানে কি দ্বিতীয়, তাহলে আমরা এটাকে কি বলবো, ডাই হাইব্রিড ক্রস, আমরা এটাকে কি বলবো ডাই হাইব্রিড ক্রস বা দ্বিলক্ষণ সংকরায়ন, ডাই হাইব্রিড ক্রস, অথবা আমরা বলতে পারি কি দ্বিলক্ষণ সংকরায়ন, আমার সাথে পড়া হয় দ্বিলক্ষণ সংকরায়ন, ডাই হাইব্রিড ক্রস বা দ্বিলক্ষণ সংকরায়ন। স্বাধীনভাবে মিলনের সূত্র, তাহলে কি মনে রাখবো আমরা, স্বাধীনভাবে মিলনের সূত্র। ওকে, তো এই জিনিসগুলো জানবা যে তোমার
আরেকটা ইংলিশ নামটা মনে রাখো, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ঠিক আছে, একটু বাদ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি এখানে পৃথকীকরণ সূত্র হবে। পৃথকীকরণ সূত্র যেহেতু একটা না, তার মানে আমরা বুঝতেছি কি এটা পৃথকীকরণ হবে। তুমি এমনিতে মনে রাখতে পারো যে প্রথম সূত্র মানে কি এক লক্ষণ সংকরায়ন, একা মানে কি বিশুদ্ধ, জনন বিশুদ্ধতা সূত্র। ওকে, তারপর দেখো মনো মানে কি এক, মনোহাইড্রেট ক্রস। ওকে, এই জিনিসগুলো এমনিতে মিল আছে একার সাথে সাথে। তাহলে আমরা কি বলতে পারতেছি, পৃথকীকরণ সূত্র হচ্ছে তোমার কি মেন্ডেলের প্রথম সূত্রের অপর নাম। ওকে, তার পরবর্তীতে চলো দেখি আমরা যাই, সার্বজনীন রক্তদাতা কোন গ্রুপ। তাহলে আমরা এটা একটু আগে দেখলাম যে সার্বজনীন দাতা হচ্ছে কি ও ব্লাড গ্রুপ, জাস্ট মাত্রই হচ্ছে কি আমরা দেখে আসছি। আরেকটু মনে রাখবা, দানের ক্ষেত্রে মনে রাখবা, দান পজিটিভ, শুনো, দানের ক্ষেত্রে পজিটিভ শুধুমাত্র পজিটিভকে দান করে, আর নেগেটিভ দানের ক্ষেত্রে পজিটিভকেও দান করে, নেগেটিভকেও দান করে। আর গ্রহণের ক্ষেত্রে মনে রাখবা, তোমার অলওয়েজ পজিটিভ অলওয়েজ কি করে জানো, নেগেটিভ এবং পজিটিভ দুইটাই গ্রহণ করে। তাহলে মনে রাখবা, গ্রহণের ক্ষেত্রে কি নেগেটিভ পজিটিভ দুইটা থেকে গ্রহণ করতেছে কে জানো, পজিটিভ। আর তার মানে পজিটিভ কি দুইটা থেকে গ্রহণ করতেছে, আর নেগেটিভ কি করে, শুধুমাত্র নেগেটিভ থেকে গ্রহণ করে। বুঝতে পারছি, একটু মাথায় রেখে গুলো। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, ও ব্লাড গ্রুপ হচ্ছে কি সার্বজনীন দাতা, আর এবি হচ্ছে কি গ্রহীতা। তারপর আসলে দেখি আমাদের, ওকে, আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, সরি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের কমপ্লিট। এখন আমরা যাব হচ্ছে কি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ক্ষেত্রে। তো চলো আমরা দেখি যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কি আসছে, যে প্রকট এপিস্টেসিসের ফিনোটাইপিক অনুপাত কি। আমরা অনেকবার দেখে ফেলছি অলরেডি যে তোমার অনুপাতগুলো, তাহলে অনুপাতগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো প্রকট এপিস্টেসিসের ফিনোটাইপিক অনুপাত দেখো 9:7, এটা কি পরিপূরক জিনের অনুপাত। ওকে, তারপরে সব দ্বৈত প্রথম এপিস্টেসিসের অনুপাত 13:3, এটা হচ্ছে কি আমাদের, বলতো দেখি এটা হবে, হবে না। 9:3, তোমার 1:2:1, তার মানে কি হবে আমাদের আলটিমেটলি 13:3। 9:3 যেটা আছে এটা হবে না, 13:3, এটা হচ্ছে কি সাধারণত প্রকট এপিস্টেসিসের অনুপাত, প্রকট এপিস্টেসিস। আর দ্বৈত প্রচ্ছন্ন বলে কি 9:7 হয়ে যেত। তারপর আসলে দেখি কোনটি জৈব অভিব্যক্তির অন্যতম প্রমাণ। তো জৈব অভিব্যক্তির প্রমাণ কি হবে, অ্যাটাভিজম, হিমোসিল, এম্পোজিশন, ম্যান্ডেলিজম। অবভিয়াসলি ম্যান্ডেলিজম হবে, অবভিয়াসলি এটা ম্যান্ডেলিজমই হবে। এটা সিলেট এগ্রিকালচারে 17-18 আসছে। তারপর সে নিচের কোন ব্লাড গ্রুপে অ্যান্টিজেন নেই। তাহলে তুমি বলো তো, যার নাম যেটা তার কি সেটা আছে, তাহলে ও ব্লাড গ্রুপকে আমরা কি বলছিলাম, শূন্য। তার মানে কি ও এর কোনো প্রকার অ্যান্টিজেন নাই, এই যে ও ব্লাড গ্রুপের কোনো প্রকার অ্যান্টিজেন নাই। এ বি ব্লাড গ্রুপের দুইটা অ্যান্টিজেন, এও আছে বিও আছে। এ ব্লাড গ্রুপের এ, বি ব্লাড গ্রুপের কি বি অ্যান্টিজেনের ক্ষেত্রে। ফসিল শব্দটি কোন ভাষা থেকে আসছে দেখো, ফসিল মানে কি বলছে, গ্রিক, লাতিন, জার্মান, ইংলিশ। ফসিল, ফসিল মানে কি জীবাশ্ম। ঠিক আছে, ফসিল মানে জিনিসটা কি আমরা বুঝতেছি কি এটা জীবাশ্ম বোঝাচ্ছে। তাহলে আমরা মনে রাখবো হচ্ছে কি ফসিল শব্দটা আসছে কোথেকে জানো, লাতিন থেকে। ফসিল শব্দটা কোথেকে আসছে, এটা ল্যাটিন থেকে হচ্ছে কি তোমার ফসিল শব্দটা এখানে উদ্ভূত হয়েছে। তারপর আসো, মানবদেহের একটি কোষে অটোজোমের সংখ্যা কত। মানবদেহে টোটাল কি 46টা ক্রোমোজোম থাকে না, তার মধ্যে তোমার দুইটা হচ্ছে কি সেক্স ক্রোমোজোম, এবং বাকি যে 44টা থাকে সেটা হচ্ছে কি অটোজোম বা দেহ ক্রোমোজোম। তাহলে দেখো মানবদেহে একটি কোষে অটোজোমের সংখ্যা কত, যে অটোজোম মানে কি 44টি। সিলেটার 13-14 আসছে, অনেক সহজ কোশ্চেন এগুলা। হোমোজাইগাস অবস্থায় কোন জীবের মৃত্যু ঘটতে পারে। হোমোজাইগাস অবস্থায় দেখো, লিথাল জিন, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, হাইপোস্ট্যাটিক। হোমোজাইগাস মানে কি লিথাল জিন, অবভিয়াসলি লিথাল জিনে মৃত্যু ঘটবে। মৃত্যু কথাটা আসলে লিথাল জিন জায়গা দিয়ে চলে আসবে। তারপর আসো দেখি, প্রাকৃতিক নির্বাচন মতবাদ ব্যাখ্যা করেছেন কে। আমরা একটু মতবাদগুলোতে যাওয়ার আগে সবগুলো একটু দেখে ফেলি। তাহলে আমরা মনে রাখবো হচ্ছে কি অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ কে দিয়েছেন, আমরা জানি, বা ল্যামার্কিজম কে দিয়েছেন, ল্যামার্ক দিয়েছেন। তারপর দেখো তোমার প্রাকৃতিক নির্বাচন মতবাদ কে দিয়েছেন, স্পিসিস, অরিজিন অফ ন্যাচারাল স্পিসিস। আচ্ছা, প্রাকৃতিক নির্বাচন মতবাদ দিয়েছেন কে জানো, ডারউইন। আচ্ছা, এরপর আসো পুনরাবৃত্তি মতবাদ, হ্যাকেল, আর্নেস্ট হ্যাকেল হচ্ছে কি পুনরাবৃত্তি মতবাদ দিয়েছেন। তারপর আসো নব্য ডারউইনিজম, নব্য বা নতুন ডারউইনিজম। ঠিক আছে, নব্য ডারউইনিজম এটা দিয়েছেন কে, অগাস্ট ভাইসম্যান, অগাস্ট ভাইসম্যান। ঠিক আছে, তারপর আসো কি এই অগাস্ট ভাইসম্যান আবার মতবাদ দিয়েছেন কি জার্ম প্লাজম ও সোমাটোপ্লাজম, জার্ম প্লাজম ও সোমাটোপ্লাজম, জার্ম প্লাজম ওকে সোমাটোপ্লাজম, এই মতবাদগুলো দিয়েছেন। ওকে, ঠিক আছে, তাহলে নব্য ডারউইনিজম, পুনরাবৃত্তিকে হ্যাকেল দিয়েছেন। আরেকটা আছে তোমার কি ধরো অর্জিত গেল, প্রাকৃতিক গেল, নব্য ডারউইনিজম গেল। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো মূলত আমাদের এখানে আসছে। আরেকটা হচ্ছে কি পাখিদেরকে
মহিমান্বিত সরীসৃপ কে বলেছেন? হাক্সলে। একটু মাথায় রেখো। তাহলে প্রাকৃতিক নির্বাচন মতবাদকে ব্যাখ্যা করেছেন এই যে চার্লস ডারউইন। আমি পুরো ব্যাখ্যাটা এখানে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার মতবাদ থেকে মনে রাখবা, ল্যামার্ক কিন্তু বায়োলজি শব্দের প্রবর্তক এবং একই সাথে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী দুইটাকে ক্লাসিফাই করেছেন ল্যামার্ক। মানুষের লোহিত রক্তকণিকা আরএইচ অ্যান্টিজেন আবিষ্কার করেছেন কোনটি? তাহলে দেখো ফার্স্টে আসো আরএইচ অ্যান্টিজেন জিনিসটা কি? আরএইচ অ্যান্টিজেন জিনিসটা হচ্ছে একটা রেসার্চ বানরের অ্যান্টিজেন। তো এইটা নিয়ে সর্বপ্রথম গবেষণা করেছিলেন কে জানো? রেসার্চ বানর। আমরা মনে রাখলাম কি রেসার্চ বানর। রেসার্চ বানর নাম হচ্ছে কি? মুকাকা মুলাতা। এই রেসার্চ বানরের যে অ্যান্টিজেন আছে এইটা নিয়ে খরগোশের মধ্যে পরীক্ষা করেছিলেন কে জানো? এই ল্যান্ডস্টেইনার এবং কি উইনার। তার মানে কি হবে? ল্যান্ডস্টেইনার এবং কি উইনার এরা দুজন কি খরগোশের মধ্যে একটা পরীক্ষা করেন, যেমন আলটিমেটলি যে একটা তোমার পিচ্ছিল টাইপের একটা পদার্থ পান রক্তের মধ্যে, এবং উইনার বলেন যে না এই সেম জিনিসটা তুমি মানুষের রক্তে পেয়ে গেছি। ওকে, তারপর উনি মানুষের রক্তটাকে বা দুই ভাগে ভাগ করেছেন। যাদের দেহে আরএস অ্যান্টিজেনটা থাকে তারা হচ্ছে কি আরএস পজিটিভ, যাদের নাই তারা কি আরএস নেগেটিভ। তাহলে দেখো আরএস এর যে জিনগুলো থাকে সেগুলো কি কি আছে? প্রকট, প্রকটের মধ্যে কি বড় হাতের সি, বড় হাতের ডি, বড় হাতের ই, এবং প্রচ্ছন্ন, প্রচ্ছন্নের মধ্যে কি আছে? ছোট হাতের ই, ছোট হাতের ডি, ছোট হাতের ডি, ই, সি ডি, সরি, ছোট হাতের সি, ছোট হাতের ডি এবং ছোট হাতের ই। এই জিনিসগুলো হচ্ছে তোমার কি প্রচ্ছন্নের মধ্যে আমরা পেয়ে থাকি মূলত। ওকে, তাহলে আমরা মোটামুটি এই জিনিসগুলো পড়লেই কি আরএস ফ্যাক্টরটা শেষ। আরএস ফ্যাক্টর থেকে আরেকটা মনে রাখবা যে আরএস ফ্যাক্টর জনিত সমস্যা কি? গর্ভধারণের জটিলতা। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো করে পড়ো। ওকে, সো আমরা এর পরবর্তীতে দেখি আমাদের কি আছে। দেখো, একটি জিন যখন অন্য একটি নন এলিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন এই প্রক্রিয়াকে কি বলা হচ্ছে? আমরা এমনিতে জানি কি এই প্রক্রিয়াকে বলা হচ্ছে কি এপিস্টেসিস বলা হচ্ছে। এপিস্টেসিস এটা সিলেটে 8 আসছে এবং কি 11-12 আসছে। তাহলে কি বলছে? একটি জিন যখন অন্য একটি নন এলিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দিচ্ছে তখন কি অবভিয়াসলি এটাকে ই বলবো। আচ্ছা, এরপর আসলে আমরা চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিমাল সায়েন্স এগ্রিকালচার ইউনিভার্সিটি, সেটাতে আমরা চলে যাচ্ছি। দেখো ফার্স্ট কোয়েশ্চেন আমরা কি পাচ্ছি এখানে? মেন্ডেলের সূত্রে প্রকট এপিস্টেসিসের অনুপাত কত? এটা অনেকবার কিন্তু আসে যে প্রকট এপিস্টেসিসের অনুপাত কত? 13:3, 9:7, 9:7 হবে না, তার মানে কি আমাদের এখানে 13:3 হচ্ছে। এটা কি সিপাসু 8-9 সেশনে। ওকে, 18-19 সেশনে। আমি ক্লাস রেকর্ড করতেছি কাইন্ড অফ ঘুমিয়ে ঘুমিয়ে অবস্থা। বাজে কয়টা? ও 2:33 বাজে। আচ্ছা, রাতের 2:33। মানে আমার চোখে প্রচুর ঘুম, একবার ক্লাসের মধ্যে ঘুমিয়ে গেছিলাম, ওই জায়গাটা একটু ক্রপ করে দিতে হবে। আচ্ছা, F2 যৌনতে 12:3:1। আমরা তো এরকম দেখি না, আজকে ফার্স্ট দেখলাম। এটা হচ্ছে 12:3:1 অনুপাত পাওয়া যাওয়ার কারণটা কি? এটা পাওয়ার কারণটা হচ্ছে দেখো অ্যাপিস্টেসিস। ঠিক আছে, উদ্ভিদে এক ধরনের অ্যাপিস্টেসিস থাকে যেটার জন্য মূলত কি 12:3:1 এই অনুপাতটা মূলত হচ্ছে। এটা এক্সট্রা সিলেবাসে, ঠিক আছে, এক্সট্রা সিলেবাস, এগুলো আসলে আমাদের এতটা পড়া লাগবে না। নব্য ডারউইন মতবাদের প্রবর্তককে আমরা একটু আগে দেখলাম না? নব্য ডারউইন মতবাদের প্রবর্তকের নাম কি তোমার? কে বলতো দেখি? রবার্ট ডারউইন, দেখি H.G. ওয়েলস, রবার্ট ডারউইন, জর্জ জন রোমানেস, আলফ্রেড রাসেল ওয়ালেস। নব্য ডারউইনের মতবাদটা হচ্ছে কি? ভাইসম্যান, অগাস্ট ভাইসম্যান। এখানে হচ্ছে কি উত্তরটা ঠিকঠাক দেওয়া নেই, এখানে দেওয়া নেই ঠিকঠাক মতো। তারপর লিথাল জিনের কারণে কোন রোগ হয়? আচ্ছা, লিথাল জিনের কারণে মূলত কি হচ্ছে জানো? ব্রাকিওফ্যালাঞ্জি। তারপর কি থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া হচ্ছে। এরপর কি হিমোফিলিয়া। ওকে, তারপর কি পাবিহীন বাছুর, পাবিহীন বাছুর। তারপর দেখো ড্রসোফিলা মাছি লুপ্তপ্রায় ডানা, ড্রসোফিলার ডানা। ওকে, তারপর আসো তাহলে কোন রোগটি হচ্ছে এখানে? হিমোফিলিয়া। এই যে দেখছো হিমোফিলিয়া হচ্ছে। তো হিমোফিলিয়া কি লিথাল জিনের কারণে রোগ হয়। সিভাসু 17-18, আরিউ তো 16-17 আসছে, সিভাসু 16-17 আসছে। তারপরে চলো মেন্ডেল কোন জীবের উপর গবেষণা করে বংশগতি বৈশিষ্ট্য করেছেন? গ্রেগর জোহান মেন্ডেল, যাকে বলা হচ্ছে কি জেনেটিক্স এর ফাদার। তো যিনি হচ্ছেন কি ফাদার অফ জেনেটিক্স, ফাদার, ওকে, ফাদার অফ জেনেটিক্স। ওকে, ফাদার অফ জেনেটিক্স ওনাকে বলা হচ্ছে। তাহলে দেখো জেনেটিক শব্দের প্রবর্তক কে? আবার জেনেটিক শব্দের প্রবর্তক হচ্ছে উইলিয়াম ব্যাটসন। তো এই যে তোমার মেন্ডেল কি করেছেন তোমার 1857 সালে উনি তোমার অস্ট্রিয়াটা এর মধ্যে আর কি তোমার চার্চের মধ্যে উনি থাকতো আর কি,
উনি যেটা করেন তোমার মটরশুঁটি নিয়ে গবেষণাটা শুরু করেন, এখান থেকে স্টার্ট করেন, এখান থেকে উনি স্টার্ট করেন। ওকে, তারপর উনি আলটিমেটলি 1866 সালে ওনার যে রিসার্চ গুলো আছে সেই রিসার্চ গুলো উনি কি করেন, তোমার যে ব্রুনো ন্যাচারাল সোসাইটি আছে সেখানে উনি সাবমিট করেন। আলটিমেটলি 1800, এটা হচ্ছে তোমার কি 1884 সালে। তারপর 1900 সালে তিনজন বিজ্ঞানী, কার্ল করেন্স, এরিক স্ক্যামের এবং কি হিউগো দা ভ্রিস, এই তিনজন কি করলেন, পুনরায় জিন তত্ত্ব আবিষ্কার করেন। কিন্তু আবিষ্কার করার পর জানতে পারলেন যে না, তাদেরও আগে কেউ আবিষ্কার করে গেছেন, বাট ওনাকে হয়তো বা ওইভাবে হাইলাইট করা হয় না। তো এই জন্য হচ্ছে তোমার কি ওনারা তাদের এই ক্রেডিটটা কাকে উৎসর্গ করেন, তোমার পুরোপুরি হচ্ছে কি ধরো গ্রেগর জন মেন্ডেলকে উৎসর্গ করেছিলেন। আচ্ছা, এখন টোটাল 34 প্রকার মটরশুঁটি, 7 জোড়া বৈশিষ্ট্য, ঠিক আছে। 7 জোড়া বৈশিষ্ট্য যেমন কি এটা হচ্ছে তোমার কি স্বপরাগায়ন হয়, ওকে। আর তারপর কি 1 বর্ষজীবী, আয়ুষ্কাল স্বল্প, হ্যাঁ, এটা তোমার ধরো খুব সহজে তোমার কি এটা জীবন চক্রটা আমরা করতে পারি, উভলিঙ্গ, আয়ুষ, তারপর হচ্ছে তোমার কি এই জিনিসগুলো আমরা একটু মনে রাখতে পারি মটরশুঁটির ক্ষেত্রে। আচ্ছা, তাহলে কি নিয়ে গবেষণা করলেন, 34 প্রকার মটরশুঁটি উদ্ভিদ। ওকে, লাস্টে আসো পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি একটা কোশ্চেন। তাহলে দেখি আমরা আরএইচ ফ্যাক্টর কয় জোড়া অ্যান্টিজেন নিয়ে গঠিত, আমরা অলরেডি দেখছি। টোটাল হচ্ছে কি 3 জোড়া, প্রকট হচ্ছে কি বড় হাতের এবং প্রচ্ছন্ন হচ্ছে কি ছোট হাতের। তো এই ছিল হচ্ছে আমাদের লুকিং ফর এগ্রি সিরিজের আজকের জিনতত্ত্ব বিবর্তন। আমি লাস্টের দিকে একটু ঘুম চলে আসছিল, হয়তো বা দুই একটা কথা অস্পষ্ট মনে হইতে পারে, আমার প্রচন্ড ঘুম পাইছে, সারাটা দিন শুধু কাজের মধ্যে দিয়ে গেলাম, ঠিক আছে। ওকে, আমি সকালে উঠে আরেকটা এপিসোড ইনশাআল্লাহ রেকর্ড করে ফেলবো। ওকে, আসসালামু আলাইকুম।